গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ রয়েছে এর শেষ পর্ব। জন ওয়াটসন এমডি এর স্মৃতিচারণে পরবর্তী অংশ। প্রবল বাধা দেওয়ার পরেও কিন্তু আমাদের প্রতি বিন্দুমাত্র বিরূপ মনোভাব দেখা গেল না বন্দির। বরং যখন দেখল বজ্র মুষ্টি থেকে ছাড়ানো পাওয়ার সম্ভাবনা নেই, তখন অমায়িকভাবে জিজ্ঞেস করল, লাগেনি তো? মারপিটের ফলে আমরা জখম হয়েছি কিনা জানবার জন্য এই উদ্বেগ কিন্তু অকপট। শার্লক হোমসকে বলল, নিশ্চয়ই এখন থানায় নিয়ে যাবেন আমাকে? আমার গাড়ি তো নিচেই রয়েছে। পায়ের বাঁধন খুলে দিন, হেঁটে যাচ্ছি। আগে হালকা ছিলাম, এখন ভারী হয়েছি। পাজাকোলা করে তোলা খুব সহজ হবে না। দৃষ্টি বিনিময় করল লেস্ট্রেড আর গ্রেগসন। বুকের পাটা আছে বটে বন্দির, ধরা পড়বার পর এই প্রস্তাব কেউ করে? শার্লক হোমস কিন্তু তৎক্ষণাৎ হেঁটে হয়ে কথা রাখল বন্দির। তোয়ালে দিয়ে বেঁধেছিলাম পা জোড়া, খুলে ফেলে দিল তোয়ালে। উঠে দাঁড়িয়ে পা টান টান করে সে দেখে নিল পা দুটো আবার স্বাধীন হয়েছে কিনা। বেশ মনে পড়ে লোকটার দিকে সজাগ চোখে চেয়ে থাকবার সময়ে লক্ষ্য করেছিলাম তার আনুমানুষিক কাঠামো। এরকম শক্তিমান পুরুষ কখনো দেখিনি। রোদে পোড়া কালচে মুখে দৃঢ় সংকল্প আর অফুরন্ত প্রাণশক্তি যেন ফেটে পড়তে চাইছে। দৈহিক শক্তির মতোই লোকটার মনের শক্তিও প্রচণ্ড এবং ভয়ঙ্কর। শার্লক হোমসের দিকে অকপট প্রশংসা ভরা চোখে তাকিয়ে বলল, পুলিশ চিফের পদ যদি খালি থাকে আপনাকে সেখানে বসানো উচিত। আমাকে খুঁজে বার করলেন কি করে ভেবে পাচ্ছি। ডিটেকটিভ দুজনের পানে তাকিয়ে হোমস বলল, তোমরাও এসো সঙ্গে। লেস্ট্রেড বলল, আমি চালাবো গাড়ি। ভালোই তো। গ্রেগসন, তুমি আমার সঙ্গে গাড়ি ভেতরে থাকবে। ডাক্তার, তুমিও চলো। গোড়া থেকে কেসটায় আগ্রহ দেখিয়েছ তুমি, লেগে থাকো শেষ পর্যন্ত। রাজি হলাম সানন্দে। দল বেঁধে নেমে এলাম নিচে। পালাবার চেষ্টা করলো না কয়েদি। শান্তভাবে উঠে বসলো নিজেরই গাড়ির মধ্যে। আমরা উঠলাম পেছন পেছন। ওপরে গিয়ে বসলো লেস্ট্রেড। চাবুক হাঁকিয়ে খুব অল্প সময়ে এনে ফেলল গন্তব্যস্থানে। পথ দেখিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো একটা ছোট চেম্বারে। একজন পুলিশ ইন্সপেক্টর লিখে নিল কয়েদির নাম আর যাদের খুনের দায়ে তাকে ধরা হয়েছে তাদের নাম। অফিসারের মুখ সাদা, আবেগহীন, নিরুত্তাপ। যন্ত্রবোধ কর্তব্য করে জিজ্ঞেস করল, এই সপ্তাহের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে কয়েদিকে। মিস্টার জেফারসন হোপ, ইতিমধ্যে যদি কিছু বলতে চান বা বলতে পারেন, তবে খেয়াল রাখবেন যা বলবেন তা লিখে নেওয়া হবে এবং আপনার বিরুদ্ধে তা প্রয়োগ হতে পারে। মন্থর কণ্ঠে কয়েদি বলল, অনেক কথাই বলার আছে আমার, সব কথাই বলতে চাই আপনাদের। ইন্সপেক্টর বলল, কোর্টে বলবেন কিনা ভেবে দেখুন। হয়তো আমাকে আর কোর্টে যেতে হবে না। চমকে উঠবেন না, আত্মহত্যার কথা একদম ভাবছি না। আপনি কি ডাক্তার? জ্বলন্ত কালো চোখে আমার দিকে তাকিয়ে শেষ প্রশ্নটা জিজ্ঞেস করলো কয়েদি। বললাম, হ্যাঁ, আমি ডাক্তার। তাহলে হাতটা এখানে রাখুন। একটু হেসে বলয়বন্দি কবজি দিয়ে দেখালো বক্ষদেশে। হাত রাখলাম আমি। সঙ্গে সঙ্গে অনুভব করলাম বুকের খাঁচায় একটা প্রচণ্ড রকমের তোলপাড় চলছে। ধুকধুকুনি দুর্মুষ পেটার মতো বেড়ে চলছে। অপলোকা বাড়ির ভেতরে শক্তিশালী ইঞ্জিন পুরো দমে চললে বাড়ির দেওয়াল যেমন মুহুর্মুহু কাঁপতে থাকে, জেফারসন হোপের বুকের দেওয়াল সেইভাবেই কাঁপছে, শিউরোচ্ছে, লাফাচ্ছে। ঘর নিস্তব্ধ বলেই স্পষ্ট শুনতে পেলাম একটা চাপা গুঞ্জন। একটা অদ্ভুত ঘর ঘর গুড়গুড় শব্দ উত্থিত হচ্ছে বুকের ভেতর থেকে। সর্বনাশ, এই যে দেখছি অ্যাওরোটিক অ্যানিউরিজম। ধমনী ফুলে উঠেছে, দেওয়াল আর চাপ সইতে পারছে না। নামটা তাই বটে, প্রশান্ত স্বরে বলল জেফারসন। গত সপ্তাহে ডাক্তার দেখিয়েছিলাম, বেশি দিন আর নেই। ধমনী ফেটে যাবে যে কোনো মুহূর্তে। গত কয়েক বছর ধরে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। সল্টলেক পাহাড় পর্বতে খোলা জায়গায় দিনরাত থেকেছি, না খেয়ে দিনের পর দিন কাটিয়েছি। তারই ফল এই রোগ। কাজ শেষ এখন গেলেই বাঁচি।
তবে যাওয়ার আগে যা করে গেলাম তার বৃত্তান্ত রেখে যাব। আর 5টা গলা কাটার দলে যেন আমাকে ভেরানো না হয়। 2 ডিটেকটিভ আর ইন্সপেক্টরের মধ্যে দ্রুত পরামর্শ হয়ে গেল জেফারসনের কাহিনী এখন শোনা সমীচীন হবে কিনা এই নিয়ে। ইন্সপেক্টর বলল, ডাক্তার, বিপদ কি এসে গেছে? অবস্থা কি খুব খারাপ? হ্যাঁ, জবাব দিলাম আমি। সেক্ষেত্রে আইনের স্বার্থে ওর কাহিনী এক্ষুনি লিখে নেওয়া আমাদের কর্তব্য। বলুন, আপনার কি বলার আছে? তবে আবার বলছি, যা বলবেন তা কিন্তু লিখে নেওয়া হবে। বসতে বসতে কয়েদি বলল, আপনাদের অনুমতি নিয়ে বসলাম। অ্যানিউরিজম ভারী পাজি রোগ, একটুতে কাহিল হয়ে পড়ি। 8 ঘন্টা আগে যা ধপড়াই গেছে এখনো সামলে উঠতে পারিনি। মরতে চলেছে মনে রাখবেন। এখন আর মিথ্যে বলা যায় না। যা বলবো তার প্রতিটি শব্দ নির্জলা সত্য। আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। বলে চেয়ারে হেলান দিয়ে অত্যাশ্চর্য কাহিনী শোনালো জেফারসন। ধীরে সুস্থে সাজিয়ে গুছিয়ে প্রশান্ত কণ্ঠে বলে গেল একটার পর একটা ঘটনা, যেন প্রতিটি ঘটনাই অত্যন্ত মামুলি, অভিনব কিছু নয়। নিচে যা লিখছি তার প্রতিটি কথা কিন্তু জেফারসন নিজের মুখে বলেছে। যেভাবে বলেছে লেখাও হচ্ছে সেইভাবে, কেননা লেস্ট্রেড তা লিখে নিয়েছিল নিজের নোট বইয়ে। সুতরাং বিবরণের সত্যতা সম্বন্ধে আমার গ্যারান্টি রইল। এই দুজনকে আমি যে কতখানি ঘৃণা করি তা আপনারা উপলব্ধি করতে পারবেন না। তা নিয়ে আপনাদের কিছু এসেও যায় না। শুধু জেনে রাখুন, এরা দুটি নরহত্যার অপরাধে অপরাধী। বাপকে খুন করেছিল একজন মেয়েকে আর একজন। সুতরাং বেঁচে থাকার অধিকার এদের ছিল না। খুন করেছে অনেক দিন আগে, এত বছর পরে আদালতে টেনে নিয়ে গিয়েও দণ্ড দেওয়া সম্ভব ছিল না। কিন্তু আমি তো জানি ওরা খুনি। তাই ঠিক করলাম আমি হব একাধারে বিচারপতি, জুরি আর জল্লাদ। আমার জায়গায় আপনারা থাকলে এবং ভেতরে পৌরুষ থাকলে আপনারা ঠিক তাই করতেন। যে মেয়েটির কথা আমি বললাম তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল আজ থেকে 20 বছর আগে, কিন্তু জোর করে তার বিয়ে দেওয়া হয়েছিল ওই ড্রাইভারের সঙ্গে। বুক ভেঙে দেওয়া হয়েছিল পাশবিক দিক দিয়ে। মারা যাওয়ার পর তার আঙ্গুল থেকে বিয়ের আংটি খুঁড়ে দেখতে দেখতে আর মহাপাপের কথা মনে করতে করতে মরবে ড্রাইভার, এবং সে মৃত্যু হবে আমারই হাতে। এই আংটি নিয়ে ড্রাইভার আর ওর সাগরীদের পেছনে ঘুরেছি দুটো মহাদেশ, তারপর ধরেছি এই লন্ডন শহরে। ভেবেছিলাম দেশ দেশান্তরে ঘুরিয়ে জিভ বার করে দেবে আমার, যাতে বেদম হয়ে হাল ছেড়ে দিই, কিন্তু পারেনি। কাল যদি মারা যাই, যাব বলেই আমার বিশ্বাস। জেনে যাব যে কাজ করব বলে 20 বছর আগে প্রতিজ্ঞা করেছি, তা সুষ্ঠুভাবেই করে গেলাম। এই দুনিয়ায় ওই দুজনের রক্তে তর্পণ করা ছাড়া আর কোনো কাজ আমার ছিল না। সে কাজ আমি শেষ করেছি। নিজের হাতে দুনিয়া থেকে ওদের সরিয়ে দিয়েছি। আর কিছু আশা আমার নেই, বাসনাও নেই। ওরা বড় লোক, আমি গরিব। কি কষ্টে যে পেছনে ধাওয়া করেছি তা শুধু আমিই জানি। লন্ডন শহরে পৌঁছে দেখলাম রেস্তো বলতে কিছু নেই। কাজ টাজ না জোটালেই নয়। ঘোড়ায় চড়া অথবা ঘোড়ার গাড়ি চালানো আমার কাছে হাঁটা চলার মতোই সত্তায় মিশে গেছে। তাই এক গাড়ির মালিকের কাছে ধর্ণা দিতেই পেয়ে গেলাম চাকরি। হপ্তায় কিছু টাকা দিতে হবে মালিককে, তার উপরে যা রোজগার করব তা আমার। দিয়ে থুয়ে কিছুই অবশ্য থাকতো না। তার মধ্যেও কষ্টে সৃষ্টে দুবেলা খাবার জুটিয়ে নিলাম। সবচেয়ে বেগ পেলাম পদঘাট চিনতে। দুনিয়ার যত গোলকধাঁধা আজ পর্যন্ত তৈরি হয়েছে, লন্ডন শহরে গলে খুঁজি তাদের সবাইকে টেক্কা মারতে পারে। মাথা গোলমাল করে দেয়। পাশে খোলা ম্যাপ নিয়ে গাড়ি হাঁকতাম বলেই একটু একটু করে চিনে গেলাম মূল সড়ক আর প্রধান হোটেলগুলো। তারপর আর খুব একটা অসুবিধা হয়নি। ড্রাইভার আর স্ট্যান্ডারসনের ঠিকানা বার করতে বেশ সময় লেগেছে। হাল ছাড়িনি। খুঁজতে খুঁজতে একদিন ঠিক করে ফেলেছি নদীর ওপারে ক্যাম্বারওয়েলের একটা বোর্ডিং হাউসে উঠেছিল দুজনে। ঠিক করলাম এবার আর চোখের আড়াল হতে দেব না। লম্বা দাড়ি রাখার ফলে এখন আর আমাকে চেকলে চেনা যায় না। ঠিকানা যখন পেয়েছি তখন আর রক্ষে নেই। তককে তককে থাকবো সুযোগে না আসা পর্যন্ত। লন্ডনে যেখানেই ওরা যাক না কেন, ছায়ার মতো লেগে থাকতাম পেছনে।
কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে। তবে গাড়িতেই বেশি সুবিধে, চোখের আড়াল হতে পারত না। খুব ভোরে অথবা গভীর রাত্রে রোজগার করতাম অতি সামান্য মালিক রেগে আগুন হলো বকরা না পেয়ে। লাঞ্ছনা মুখ বুজে সয়ে গেলাম দুই শিকারকে নাগালের মধ্যে পাওয়ার আনন্দে। দুজনেই কিন্তু মহাধূর্ত, পেছন নেওয়ার সম্ভাবনা আছে ভেবেছিল নিশ্চয়ই, তাই একলা কখনো রাস্তায় বেরাতো না। সন্ধ্যের সময় তো নয়। ঝাড়া 2 সপ্তাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন লেগে রইলাম পেছনে, কিন্তু ছাড়াছাড়ি হতে দেখলাম না একবারও। অর্ধেক সময় মদে চুরচুর হয়ে থাকতো ড্রাইভার, কিন্তু স্ট্যাঞ্জারসনকে ঢুলতে কখনো দেখিনি। খুব ভোরে আবার অনেক রাত্রেও খড় নজর রেখেছি দুজনের ওপর। ক্ষণিকের জন্য সুযোগ পাইনি, মুষড়ে পড়িনি, কেননা মন বলছিল সময় এবার হয়েছে, এবার আর পার পাবে না বাছাধনেরা। ভয় শুধু বুকের ওই রোগটা নিয়ে, কাজটা শেষ করার আগে ফেটে গিয়ে আমাকে না শেষ করে দেয়। একদিন সন্ধে টুকুয়ে স্ট্রিটে টহল দিচ্ছি গাড়ি নিয়ে, এই রাস্তাতেই থাকতো ওরা। দেখলাম একটা ভাড়াটে গাড়ি এসে দাঁড়ালো দরজার সামনে। মালপত্র ভোলা হলো গাড়িতে। একটু পরেই বেরিয়ে এসে গাড়ির ভেতরে উঠে বসলো ড্রাইভার আর স্ট্যাঞ্জারসন। গাড়ি ছুটল সামনে, চাবুক হাঁকিয়ে আমিও ঘোড়া ছোটালাম পেছন পেছন। মেজাজ খুব খারাপ হয়ে গেল। বেশ বুঝলাম বদমাস দুটো ফের ডেরা পাল্টাচ্ছে। ইউস্টন স্টেশনে ওরা নামতেই আমি একটা ছোকরাকে ডেকে আমার ঘোড়াটা দেখতে বলে ঢুকলাম। ওদের পেছনে পেছনে প্ল্যাটফর্মে শুনলাম লিভারপুল ট্রেনের টিকিট চাইছে। গার্ড বলল, একটা গাড়ি তো এইমাত্র ছেড়ে গেল, পরের গাড়ি সে অনেক দেরি। মুখ শুকিয়ে গেল স্ট্যাঞ্জারসনের, কিন্তু খুশিতে ডগমগিয়ে উঠল ড্রাইভার। হট্টগোলের মাঝে একদম গা ঘেঁষে দাঁড়িয়েছিলাম বলে শুনতে পেলাম প্রতিটি কথা। ড্রাইভার বলল, ওর নাকি একটা ব্যক্তিগত দরকার আছে, স্ট্যাঞ্জারসন যেন একটু অপেক্ষা করে ওর জন্য, কাজটা সেরে এসে আবার একসাথে থাকবে যখন। বেঁকে বসল স্ট্যাঞ্জারসন, মনে করিয়ে দিল প্রতিজ্ঞা করা হয়েছে, দুজনে কখনো ছাড়াছাড়ি হবে না। ড্রাইভার বলল, ব্যাপারটা গোলমেলে, তাই তার একার যাওয়া দরকার। স্ট্যাঞ্জারসন কি জবাব দিতে শুনতে পেলাম না, কিন্তু রাগে আগুন হয়ে যা মুখে আসে বলতে লাগলো ড্রাইভার। স্ট্যাঞ্জারসন যেন ভুলে না যায় সে ড্রাইভারের মাইনে করা চাকর, হুকুম দিতে যেন না আসে। স্ট্যাঞ্জারসন আর কথা বাড়ালো না, শুধু বলল, লাস্ট ট্রেন মিস করলে যেন হেলিডেজ প্রাইভেট হোটেলে চলে যায়, ড্রাইভার ওখানেই থাকবে। সে ড্রাইভার বলল, 11টার আগে ফিরে আসবে প্ল্যাটফর্মে, বলল বেরিয়ে গেল স্টেশন থেকে। এই হলো সুবর্ণ সুযোগ। এত বছর এই সুযোগের প্রতীক্ষায় থেকেছি। দুই শত্রুই যখন আমার হাতের মুঠোয়, একসঙ্গে থাকলে আমাকে রুখতে পারত, কিন্তু আলাদাভাবে পারবে না। তা সত্ত্বেও হটকারিতা দেখালাম না, ঝোঁকের মাথায় কিছুই করলাম না। কি করব সে প্ল্যান ঠিক ছিল অনেক আগে থেকে। মরবার আগে যদি জানতেই না পারলো কেন মরতে হচ্ছে এবং কার হাতে মারা যাচ্ছে, তাহলে সে প্রতিহিংসার কোনো মানেই হয় না। তাই এমন অবস্থা করেছিলাম যাতে আমার পরম শত্রু দুজন জানবার সুযোগ পায় জীবনটা যেতে বসেছে কোন পাপের শাস্তিতে। দিন কয়েক আগে এক ভদ্রলোক ব্রিক্সটন রোডে অনেকগুলো বাড়ি দেখতে বেরিয়েছিলেন আমার গাড়িতে চেপে। ভুল করে একটা বাড়ির চাবি ফেলে যান গাড়ির মধ্যে। সেই রাতেই ভদ্রলোক চাবি ফেরত নিয়ে যান বটে, কিন্তু তার আগেই চাবির একটা ছাঁচ বানিয়ে নিয়েছিলাম। সেই ছাঁচ থেকেই একটা নকল চাবিও করেছিলাম। এত বড় শহরে অন্তত একটা বাড়ির মধ্যে ঢোকার ব্যবস্থা করা গিয়েছিল এই চাবির দৌলতে। যে বাড়ি জনমানব শূন্য এবং নির্বিঘ্নে আমার প্ল্যান সম্পূর্ণ করার পক্ষে আদর্শ। ড্রাইভারকে এই বাড়ির মধ্যে ঢোকানোটাই এখন সমস্যা। সমাধান হয়ে গেল সেই সমস্যারও। স্টেশন থেকে বেরিয়ে রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে একটার পর একটা মদের আড্ডায় ঢুকতে লাগলো ড্রাইভার। শেষ আড্ডাটায় রইল আধ ঘন্টা। বেরিয়ে যখন এলো, পা টলছে, মেজাজ শরীফ। সামনে একটা ঘোড়ার গাড়ি দেখে উঠে বসলো তাতে। আমি গাড়ি নিয়ে চললাম পেছনে পেছনে, এত পেছনে যে আমার ঘোড়ার নাক রইল সামনে গাড়োয়ানের গজখানেক পেছনে। এভাবেই গেলাম সারা রাস্তা। ওয়াটারলু ব্রিজ পেরোলাম, মাইলের পর মাইল রাস্তা পেছনে ফেলে এলাম। তারপর চোখ কপালে উঠল যখন দেখলাম গাড়ি এসে দাঁড়ালো সেই বাড়িতে, যে বাড়িতে এতদিন আস্তানা নিয়েছিল দুই বন্ধু। ফিরে আসার উদ্দেশ্যটা বুঝলাম না।
গাড়ি নিয়ে দাঁড়ালাম শখানেক গজ তফাতে। গাড়ি ছেড়ে দিয়ে ভেতরে ঢুকলো ড্রাইভার। এক গ্লাস জল দিবেন? কথা বলতে বলতে মুখ শুকিয়ে গেছে। এক গ্লাস জল দিলাম আমি। এক নিঃশেষে গ্লাস খালি করে দিল জেফারসন। বলল, বাঁচলাম। যাই হোক, মিনিট 15 মতো দাঁড়িয়ে থাকার পর হঠাৎ বাড়ির ভেতরে ঝটাপটির শব্দ শুনলাম, যেন মারপিট চলছে। তারপরে খুলে গেল দরজা। ছিটকে বেরিয়ে গেল দুটো লোক, একজন ড্রাইভার, আরেকজন কম বয়সী, চিনি না, কখনো দেখিনি। ড্রাইভারের কলার ধরেছিল ছোকরা। সিঁড়ির মাথায় এসে এমন ঘাড় ধাক্কার লাথি মারল ড্রাইভারকে যে রাস্কেলটা ঠিকরে গিয়ে পড়ল মাঝ রাস্তায়। হাতের লাঠি সাই সাই করে মাথার উপরে ঘোরাতে ঘোরাতে ছোকরা বলল তার স্বরে, কুত্তা কোথাকার, ফের যদি ভদ্রলোকের মেয়ের গায়ে পড়তে আসিস তো এমন শিক্ষা দেব যে জীবনে ভুলবি না। সত্যি হয়তো ড্রাইভারকে লাঠি পেটা করে মেরেই ফেলতো ছোকরা, এমন প্রচণ্ড রেগেছিল। তবে কাপুরুষ কুত্তাটা দাঁড়ালো না, টেনে দৌড়ালো মোড়ের দিকে। আমার গাড়ি দেখে লাফিয়ে উঠল, বসলো ভেতরে। বলল, চলো হেরিটেজ প্রাইভেট হোটেল। গাড়ির মধ্যে ঢুকিয়ে নেওয়ার পর আনন্দের চোটে এমন বুক ধরাস ধরাস করতে লাগলো আমার যে ভয় হলো ঘাটে এসে তরি না ডোবে, শেষ মুহূর্তে ধমনী না ফেটে যায়। অ্যানিউরিজমকে নিয়ে আমার যত ভয়। আস্তে আস্তে চালালাম গাড়ি। মনে মনে ভাবতে লাগলাম কি করলে এখন সবচেয়ে ভালো হয়। শহরের বাইরে নিয়ে যেতে পারি, মফস্বলে নিরালা গলিঘুজির মধ্যে ঢুকে শেষবারের মতো মুখোমুখি হই। করতাম তাই। এমন সময় নিজে থেকেই সমস্যাটার সমাধান করে দিল ড্রাইভার। আবার মদের নেশা চারা দিয়েছে। বলল প্যালেসে যেতে। ভেতরে ঢোকার আগে আমাকে বলে গেল বাইরে দাঁড়াতে। অনেকক্ষণ রইল ভেতরে। বেরিয়ে এলো অত্যন্ত বেহুশ অবস্থায়। মন বলল, এই তো সুযোগ, আর ভয় নেই। ড্রাইভার এখন আমারই মুঠোয়। ঠান্ডা মাথায় খুন করার ইচ্ছে আমার ছিল না। দয়া করে ওই জাতের খুনি ঠাওরাবেন না আমাকে। করলে অবশ্য ক্ষতি ছিল না, কিন্তু ন্যায় বিচার ছাড়া আমার কোনো লাভ হতো না। আমি যা করব ঠিক করেছিলাম তার হতো না। 20 বছর ধরে ভেবেছি যেদিন সুযোগ পাবো সেদিন আগে ওর পাপের চেহারাটা সামনে তুলে ধরব। এই সুযোগ ওকে আমি দেবই। আমেরিকায় হন্যে হয়ে ওদের পেছনে ঘোরবার সময় ছোট ছোট অনেক চাকরি করতে হয়েছিল। ইয়র্ক কলেজে দারোয়ানগিরি আর ঝাড়ুদারে কাজও করেছিলাম। বিষ নিয়ে একদিন বক্তৃতা দিচ্ছিলেন প্রফেসর। একটা জিনিস দেখালেন, ছাত্রদের জিনিসটা নাকি একটা অ্যালকোলাইট। দক্ষিণ আমেরিকার রেড ইন্ডিয়ানরা তীরে এরকম বিষ মাখিয়ে রাখে। সেই বিষ থেকে অ্যালকালয়েডটা উনি নিষ্কাশন করেছেন। মারাত্মক বিষ, 1 গ্রেনেই মৃত্যুর সঙ্গে সঙ্গে। কোন বোতলে থাকে বিষটা দেখে রেখেছিলাম। গ্লাস খালি হয়ে যাওয়ার পর বোতল থেকে একটু ঢেলে নিয়েছিলাম। ওষুধপত্র বানাতে আমি জানি, তাই ওই বিষ দিয়ে কতগুলো সাদা বড়ি বানালাম, যে বড়ি সহজে গলে যায়। হুবহু ওই রকম আরও কয়েকটা বড়ি বানালাম, কিন্তু তার মধ্যে বিষ দিলাম না। 2 রকম বড়ি রাখলাম একটা সাদা কৌটোয়। তখন থেকেই ঠিক করে রেখেছিলাম 2 শয়তানকে কৌটো থেকে বড়ি খাওয়াবো, তারপর যা পড়ে থাকবে নিজে খেয়ে নেব। মৃত্যু আসবে নিঃশব্দে, বন্দুকের মুখে রুমাল গুজে গুলি করলেও আওয়াজ হতো, এতে কোনো শব্দই হবে না। বড়ির কৌটো তখন থেকেই কিন্তু পকেটে পকেটে রাখতাম। সময় হয়েছে এবার বড়িকে কাজে লাগানোর। ঘড়ির কাঁটা অনেক আগেই 12টার ঘর ছাড়িয়েছে, 1টা বাজতে দেরি নেই। রাত নিশুতি, দুর্যোগ চরমে উঠেছে। ঝড়ো বাতাস আর তুমুল বৃষ্টিতে রাস্তা ফাঁকা। এত আনন্দ হলো আমার যে ইচ্ছে হলো গলা ছেড়ে গান ধরি। জানি না আপনাদের কেউ আমার মতো পরিস্থিতিতে কখনো পড়েছেন কিনা। 20 বছর ধরে যা চেয়েছেন হঠাৎ যদি তা হাতের মুঠোয় পেতেন, ঠিক আমার মতোই আনন্দে নেচে উঠতেন গাড়ির ওপরে। চুরুট ধরিয়ে টানতে লাগলাম স্নায়ু শান্ত করার জন্য, কিন্তু হাত কাঁপতে লাগলো সমানে। দপদপ করতে লাগলো দুটো রগ প্রচণ্ড উত্তেজনায়। লাগাম ধরে গাড়ি হাঁকিয়ে যেতে যেতে যেন স্পষ্ট দেখলাম অন্ধকারের মধ্য থেকে আমার দিকে তাকিয়ে হাসছে আমার প্রাণের লুসি আর ওর বুড়ো বাপ জন ফেরিয়ার। বিশ্বাস করুন, আপনাদের যেমন দেখছি ওদেরও যেন ঠিক তেমনই দেখতে পেলাম ঝড় বাদলের সেই রাতে। ঘোড়ার দুপাশে দুজন ছুটছিল আর হাসছিল আমার দিকে তাকিয়ে। সমস্ত রাস্তা গেল এইভাবে। তারপর গাড়ি ঢোকালাম ব্রিক্সটন রোডে।
রাস্তা একদম ফাঁকা, কেউ নেই। বৃষ্টি ঝড়ঝড় আওয়াজ ছাড়া কোনো শব্দও নেই। জানালা দিয়ে তাকিয়ে দেখি গুটিসুটি মেরে শুয়ে ঘুমোচ্ছে ড্রাইভার, মাতালের ঘুম। হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, সময় হয়েছে নাম্বার, চলো, বলল ড্রাইভার। হোটেলে এসেছে মনে করে আর একটি কথাও না বলে বাগান দিয়ে হেঁটে এলো আমার পেছন পেছন। পাশে পাশে হাঁটতে হলো বাধ্য হয়ে, নইলে টলে পড়ে যেত বাগানে। সদর দরজা চাবি খুলে ঢোকালাম সামনের ঘরে। বিশ্বাস করুন, এখানেও বাপ বেটিতে হেঁটে এলো আমার সামনে। রাস্তা থেকে বাড়ির ভেতর হাসি মুখে যেন পথ দেখিয়ে আনলো আমাকে। ঘর অন্ধকার। দুমদাম পা ফেলে বলল ড্রাইভার, এই যে দেখছি নরকের অন্ধকার। আলো এক্ষুনি ফুটবে, বললাম আমি। মোমবাতি এনেছিলাম সঙ্গে, দেশলাই বার করে জ্বালালাম। নিজের মুখে আলো ফেলে ঘুরে দাঁড়ালাম ওর সামনে। বললাম, ড্রাইভার, এবার বলো তো আমি কে? মদের নেশায় ঢুলু ঢুলু লাল চোখে ক্ষণেকের জন্য আমার মুখের দিকে চেয়ে রইল আপাদমস্তক। বুঝলাম চিনেছে আমাকে। আরক্ত মুখে টলতে টলতে হেঁটে গেল কয়েক পা। দরদর করে ঘাম গড়িয়ে পড়ল কপাল বেয়ে। খটাখট শব্দে ঠোকাঠুকি লাগলো দাঁতে দাঁতে। দেখবার মতো দৃশ্য। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে গলা ছেড়ে হেসে নিলাম বেশ কিছুক্ষণ। প্রতিহিংসার মতো মিষ্টি কিছু নেই, এই আমি জানতাম বরাবর। কিন্তু আত্মার শান্তি যে তার চেয়েও মিষ্টি, তা জানলাম সেই প্রথম। বললাম, খুকুর কোথাকার, সল্টলেক সিটি থেকে তোর পেছনে গিয়েছি সেন্ট পিটার্সবার্গ। প্রত্যেকবার পালিয়েছিস নাগালের বাইরে, আর পালাতে পারবি না। অনেক ঘুরেছিস, আর তোকে ঘুরে মরতে হবে না। হয় তুই, আর না হয় আমি কালকে সূর্য ওঠা আর দেখব না। কেঁচোর মতো কুচকে আরও তফাতে সরে গেল ড্রাইভার। মুখ দেখে মনে হলো আমাকে বদ্ধ উন্মাদ ঠাউরেছে। সেই মুহূর্তে আমি অবশ্য পাগলই হয়ে গিয়েছিলাম। দমাদম হৃদঘাত শোনা যাচ্ছিল রগের শিরায়, যেন হাতুড়ি পড়ছে। নাক দিয়ে বাড়তি রক্ত বেরিয়ে না গেলে বোধহয় সিধে থাকতে পারতাম না, জ্ঞান হারাতাম। রক্ত বেরিয়ে যেতেই বাঁচলাম। দরজায় তালা দিয়ে চাবিটাও নাকের সামনে নাড়তে নাড়তে গলায় শির তুলে বললাম, লুসিফেরিয়ারকে ভাবতে এখন কেমন লাগছে বল? ফলটা পেতে বড্ড দেরি হলো রে, কিন্তু রেহাই তোর নেই। ঠোঁট কাঁপতে লাগলো কাপুরুষে প্রাণ ভিক্ষা বৃথা জেনেই সে চেষ্টা করেনি। কিন্তু চোখে দেখলাম সে অনুনয়। বলল বিড়বিড় করে, খুন করবে? খুন? দাঁতে দাঁত পিষে বললাম আমি, খুন কি রে? পাগলা কুত্তাকে কেউ খুন করে না, পাগলা কুত্তার মতোই মারে। সমস্ত মন প্রাণ দিয়ে যাকে ভালোবেসেছিলাম, যার বাবাকে কষায়ের মতো খুন করতে তোদের হাত কাঁপেনি, মরা বাবার কাছ থেকে হিড়হিড় করে যাকে টেনে নিয়ে গিয়ে তোরা নোংরা ব্যভিচারে হারেমে পুড়েছিলি, সেই লুসির ওপর একবারও কি তুই দয়া দেখিয়েছিলি? চিৎকার করে বলল, আমি মারিনি লুসি বাবাকে। কিন্তু লুসির বুক তুই ভেঙেছিলি। কটুটা ওর সামনে বাড়িয়ে ধরেছিলাম, বলেছিলাম ভীষণ গলায়, ভগবানের বিচার আছে কিনা দেখা যাক। দুটো বড়ি আছে এতে, একটা খাবি তুই, একটা আমি। একটাতে আছে মৃত্যু, একটাতে জীবন। ভগবান বলে যদি কিছু থাকে দুনিয়ায়, দেখা যাক কে মরে কে বাঁচে। বিকটভাবে চেঁচাতে চেঁচাতে হাতে পায়ে ধরতে লাগলো ড্রাইভার, কিন্তু গলায় ছুরি চেপে ধরে বড়ি খেতে বাধ্য করলাম আমি। বাকি বড়িটা খেলাম নিজে। তারপর মিনিট খানেক নিঃশব্দে চেয়ে রইলাম দুজনের মুখের দিকে, কে বাঁচে কে মরে দেখবার জন্য। যন্ত্রণার প্রথম অভিব্যক্তি মুখে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বুঝলাম বিষের কাজ আরম্ভ হয়ে গেছে। সেই দৃশ্য আমি কোনোদিন ভুলব না। প্রথম প্রতিক্রিয়াটা দেখা গেল চোখে। দেখে অট্টহাসি হাসতে লাগলাম। লুসির অভিশপ্ত বিয়ের আংটি চোখের সামনে নাড়তে লাগলাম। খুব বেশি সময় অবশ্য পেলাম না। অ্যালকালয়েডটা বিষক্রিয়া সত্যি অত্যন্ত দ্রুত। প্রথমটায় একটা নিদারুণ যন্ত্রণায় খিঁচ ধরল পা থেকে মাথা পর্যন্ত। তারপর দু হাত সামনে ছুঁড়ে চেষ্টা করলো বাতাস খামচে ধরার। পরক্ষণে টলতে টলতে ভাঙা গলায় বীভৎসভাবে চেঁচিয়ে উঠে দরাম করে আছড়ে পড়ল মেঝের ওপর। আর নড়ল না। পা দিয়ে চিৎ করে শুয়ে হাত দিলাম বুকের ওপর। হৃৎপিণ্ড আর চলছে না, মারা গেছে ড্রাইভার। দরদর করে রক্ত পড়ছিল আমার নাক দিয়ে। হৃৎক্ষেপ করিনি,
কি জানি তখন কেন খেয়াল হলো ওই রক্ত নিয়ে দেওয়ালে কিছু লিখে যাই। পুলিশকে ভুল পথে চালানোর জন্যই বোধহয় বদ বুদ্ধিটা এসেছিল মাথায়। মনে তখন ফুর্তি উপচে পড়েছে। নিউ ইয়র্কের একটা ঘটনা মনে পড়ল। খুন হয়েছিল একজন জার্মান। ডেড বডির ওপরে লেখা ছিল র্যাশেল। খবরে কাগজওয়ালারা নানান কথা বলেছিল এই নিয়ে। খুনটা নাকি গুপ্ত সমিতির কীর্তি। ভাবলাম নিউ ইয়র্কওয়ালারা যে ধোকায় ভুলে, লন্ডনওয়ালারা নিশ্চয়ই সেই ধোকায় ভুলবে। তাই আঙ্গুল ডোবালাম নিজের রক্তে। দেওয়ালে লিখলাম র্যাশে। বেরিয়ে এলাম বাইরে। গাড়িতে চেপে দেখলাম আশপাশ কেউ নেই, রাস্তা ফাঁকা। নিশুতি রাত, কনকনে ঠান্ডা, ঝড় বাদলা একটুও থামিনি। কিছু দূর গাড়ি হাঁকিয়ে যাওয়ার পর পকেটে হাত দিয়ে দেখি লুসির বিয়ের আংটিটা নেই। মাথায় বাজ পড়ল যেন। লুসির স্মৃতি বলতে ওই আংটি ছাড়া কিছুই আর কাছে ছিল না। ড্রাইভারের লাশের পাশে ওর ঝুঁকে পড়ার সময় পকেট থেকে পড়ে গেছে নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে ফিরে এলাম গাড়ি নিয়ে। কপালে যাই থাকুক না কেন, ওই আংটি আমার চাই। পাশের গলিতে গাড়ি রেখে হনহন করে হেঁটে বাড়িতে ঢুকতে যাচ্ছি, মুখোমুখি ধাক্কা খেলাম একজন পুলিশের চৌকিদারের সঙ্গে। পাছে সন্দেহ করে বসে এত রাতে কি করতে এসেছি ফাঁকা বাড়িতে, তাই মালের অভিনয় করে বেঁচে গেলাম সে যাত্রায়। ড্রাইভার নিধন তো হলো, এবার স্ট্যান্ডারসনকে যে মারতে হবে একই পন্থায়, নইলে জন ফেরিয়ারের ঋণ তো শোধ হবে না। হেরিটেজ প্রাইভেট হোটেলে উঠেছে জানতাম। সারাদিন ঘুরঘুর করলাম আশেপাশে, কিন্তু একবারও বাইরে এলো না শয়তান। মহাধরিবাজ তো, নিজেকে আগলাতে জানে। নির্দিষ্ট সময়ে ড্রাইভার না ফিরতেই নিশ্চয়ই আজ করেছিল বিপদ এসে গেছে। কিন্তু যত ধরিবাজি হোক না কেন, বাড়ির বাইরে পা না দিলেও আমার নাগালের বাইরে যে থাকা যায় না, এ বুদ্ধি তার ঘটেছিল না। শোবার ঘরে জানালা কোথায় দেখে নিলাম। পরের দিন কাক ডাকা ভোরে মই জোগাড় করলাম পাশের হোটেল থেকে। মই লাগিয়ে জানলা দিয়ে ঢুকলাম ভেতরে। ঘুম থেকে টেনে তুলে বললাম, অনেকদিন আগে একটা প্রাণহরণের জবাব দেওয়ার সময় এখন হয়েছে। ড্রাইভার মরেছে কিভাবে বলবার পর বিষ পড়ে কৌটো বাড়িয়ে দিলাম জীবন অথবা মৃত্যুকে বেছে নেওয়ার জন্য। কিন্তু বাঁচবার এই শেষ সুযোগ তার মনোপুত হলো না। বিছানা থেকে লাফিয়ে উঠে গলা টিপে ধরতে গেল আমার। নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ছুরি মারলাম বুকে। বড়ি খেলেও বাঁচত না ঠিকই, ভগবানের বিচারে ভুল হয় না। ঠিক বিষ বড়িটাই মুখে পড়তে হতো নিয়তির মাধ্যমে। আর বিশেষ কিছু বলার নেই আমার, বলতেও পারছি না, প্রাণটা গলায় এসে ঠেকেছে। আমেরিকায় ফিরে যাওয়ার জন্য টাকা দরকার, তাই দিন কয়েক গাড়ি হাঁকিয়ে কাটালাম স্রেফ পয়সার ধান্দায়। গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম গাড়ির আড্ডায়। এমন সময় ছেঁড়া পোশাক পরা রাস্তার একটা ছোকরা এসে বলল, জেফারসন হোপ বলে কেউ আছে কিনা। 221 বি বেকার স্ট্রিটের এক ভদ্রলোক ডেকেছেন, গাড়ি নিয়ে যেতে হবে। সন্দেহ করার কোনো কারণ ছিল না, তাই এলাম। আসার পরে এই ভদ্রলোক লোহার বেড়ি পরিয়ে দিল হাতে। জীবনে এমন সুন্দরভাবে হাত করা লাগাতে কাউকে দেখিনি। আমাকে খুনিও মনে করতে পারেন আপনারা, তাতে কিছু আসে যায় না, কারণ আমি জানি আপনাদের মতোই আমিও একজনের দণ্ডমুদ্রের কর্তা। মর্মস্পর্শী বর্ণন ভঙ্গিমার ফলে লোমহর্ষকে কাহিনীর দাগ কেটে বসে গেল মনের মধ্যে। মন্ত্রমুগ্ধের মতো শুনলাম প্রতিটা কথা। পোড় খাওয়া গোয়েন্দা দুজনও দেখলাম অভিভূত হয়েছে। দুটো খুনের আকপাশতলা জানার পরও খুনের কাহিনী শোনবার জন্য উগ্রীব হয়ে বসে আছে। কাহিনী শেষ হওয়ার পর কারো মুখে কিছুক্ষণ আর কথা ফুটল না। ঘর নিস্তব্ধ। শুধু যা খসখস ক্যাচক্যাচ আওয়াজ হচ্ছে, লেস্ট্রেডে পেন্সিলে শর্ট হ্যান্ডে শেষ কলাইন লিখে নিচ্ছে কর্তব্যনিষ্ঠ ডিটেকটিভ। অবশেষে মুখ খুলো শার্লক হোমস। বলল, একটা প্রশ্ন, আমার বিজ্ঞাপনের জবাবে আংটি নিতে কে এসেছিল? কৌতুক ছলে চোখ টিপল জেফারসন হোপ। বলল, আমার ব্যাপারে শুধু আমাকে নিয়ে কথা বলা ভালো, অন্যকে টানতে চাই না। আপনার বিজ্ঞাপনটা দেখে ভাবলাম সত্যিই হয়তো কেউ কুড়িয়ে পেয়েছে আংটিটা, অথবা আংটির ফাঁদ পেতে কেউ আমায় ধরতে চাইছে। আমার বন্ধুটি নিজে থেকে আংটি আনতে চাইল। খুব ঠকিয়েছে আপনাকে, তাই না? তার বলতে, আন্তরিকভাবে বলল হোমস। গম্ভীর মুখে ইন্সপেক্টর বলল, জেন্টলম্যান, এবার তো আইন মাফিক কয়েদিকে হাজতে ঢোকাতে হয়। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করব। আসামিকে আপনারা দয়া করে আসবেন। সাক্ষী হতে হবে।
আমার দায়িত্ব সেই পর্যন্তই, বলে ঘন্টা বাজিয়ে দুজন পাহারাদারকে দিয়ে আসামিকে পাঠিয়ে দিল হাজতে। আমি আমার বন্ধু বাইরে এসে ছ্যাঁকড়া গাড়ি চেপে ফিরে এলাম বেকার স্ট্রিট। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার তলব পেলেও বৃহস্পতিবার এলে পর দেখা গেল আমাদের সাক্ষী হওয়ার আর দরকার নেই। ঊর্ধ্বলোকে পরম বিচারপতির সমন পাঠিয়ে ডেকে নিয়েছেন জেফারসন হোপকে। ওপরওয়ালা সেই বিচারালয়ে বিচার বড় বড়, রায়ও বড় ভুল। জেফারসনের বিচার ভার তিনিই নিয়েছেন। ধরা যেদিন পড়ে সেই দিন রাতেই ফেটে যায় জেফারসনের অ্যানিউরিজম। পরের দিন ভোরবেলা গারদের দরজা খোলার পর দেখা গেল হাসি মুখে সে শুয়ে আছে মেঝের উপর। মৃত্যুর মুহূর্তে যেন সারা জীবনের সুষ্ঠু কর্ম নিমিষে প্রতিভাত হয়েছে মনের পর্দায়। মুক্তায় নিবিড় প্রশান্তিতে সমুজ্জ্বল। পরের দিন সন্ধ্যায় এই সম্পর্কে কথা প্রসঙ্গে হোমস বলল, জেফারসন ফাঁকি দিয়ে গেল বটে, কিন্তু হাত কামড়ে মরবে লেস্ট্রেড আর গ্রেগসন। খুব একটা জাঁকালো বিজ্ঞাপন ছেড়েছিল না? জেফারসনের গ্রেপ্তারের ব্যাপারে ওদের তো তেমন হাত নেই, বললাম আমি। তিক্ত কণ্ঠে জবাব দিল বন্ধুবর, জীবনে আমরা যা করি ফলের আশা না রেখেই করি। লোকে জানলেই হলো যে কাজটা তোমার। যাকে বলেই তিক্ততা ঝেড়ে ফেলে বলল খুশি খুশি গলায়, এ তদন্তে আমার কিন্তু লোকসান হয়নি, লাভই হয়েছে। সহজ হলেও শেখার মতো কয়েকটা ব্যাপার পেয়েছি। ঠিক এরকম কেস আমার বলাতে এর আগে জোটেনি। সহজ বলছো? আমি তো অবাক। তাছাড়া আর কি? আমার অবাক হওয়া দেখে হাসি মুখে বলল শার্লক হোমস, কেসটা যে সহজ তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোনো রকম সাহায্য ছাড়াই স্রেফ কয়েকটা মামুলি অনুমান ভিত্তিক সিদ্ধান্তের ওপর বশ করে 3 দিনের মাথায় গ্রেপ্তার করেছি আসামিকে। তা ঠিক। এর আগেও তোমাকে বলেছি, যা গতানুগতিক তা অসুবিধের বদলে সুবিধেই করে দেয়। এই ধরনের ধাঁধার জবাব পাওয়ার মোক্ষম পন্থা হলো পিছু হাঁটা চিন্তাধারা। পদ্ধতিটা সোজা তো বটেই, কাজও হয় দারুণ, কিন্তু কেউ তা নিয়ে মাথা ঘামায় না, চর্চাও করে না। রোজকার জীবনে আমরা সামনে হাঁটার অভ্যস্ত বলেই উপেক্ষা করি পিছু হাঁটা চিন্তাকে। সংশ্লেষণমূলক চিন্তা যারা করে সেরকম 50 জনের মধ্যে হয়তো একজন বিশ্লেষণমূলক চিন্তায় অভ্যস্ত। তোমার কথা মাথায় ঢুকছে না। ঢুকবে বলেও ভরসা রাখি না। আরেকটু স্পষ্ট করে বলা যাক। পরপর কতগুলো ঘটনা শোনার পর বেশিরভাগ লোকই বলতে পারে ঘটনা পরম্পরা ফলটা কি হতে পারে। ঘটনাগুলো মনের মধ্যে সাজিয়ে দিয়ে মনে মনে তর্ক করে ঠিক করে নেয় অমুক ঘটনার অমুক পরিণাম হবে। আবার কিছু লোক আছে যাদেরকে শুধু পরিণামটা বললে তাই থেকে মনের মধ্যে যুক্তি তর্ক দিয়ে খাড়া করে নিয়ে কি ঘটনার ফলে এমনি একটা পরিণাম সম্ভব হতে পারে। চিন্তার এই ক্ষমতাকেই আমি বলি পিছু হাঁটা চিন্তা বা বিশ্লেষণমূলক যুক্তি। বুঝলাম। এই কেসে পাওয়া গিয়েছিল কেবল পরিণামটা। কি ঘটনার ফলে ওই পরিণাম হতে পারে সব ভেবে নিতে হয়েছে মনের মধ্যে। ঠিক কি ভেবেছিলাম এবার তা বলা যাক। যুক্তির ধাপগুলো শুনলেই বুঝবে ব্যাপারটা কত সোজা। একেবারে গোড়া থেকে শুরু করছি। মনে আছে নিশ্চয়ই বাড়িটা পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছিলাম। মনকে পরিষ্কার স্লেটের মতো ককা রেখেছিলাম। আগে থেকে কোনো ধারণা মনে ঢুকতে দেয়নি। পর্যবেক্ষণ শুরু করলাম রাস্তা থেকে। আগেই বলেছি গাড়ির চাকার দাগ দেখলাম রাস্তায়। খোঁজ নিয়ে জানলাম এই দাগ পড়েছে নিশ্চয়ই রাত্রে। গাড়িটা যে প্রাইভেট নয়, ভাড়াটে গাড়ি, তা বুঝলাম সরু চাকার দাগ দেখে। বাড়ির গাড়ি মানে ব্রুমের চাকা, অনেক চওড়া হয়, লন্ডনের ছ্যাঁকড়া গাড়ির চাকার চেয়ে। এই হলো প্রথম পয়েন্ট। বাগানের রাস্তায় আস্তে আস্তে হাঁটতে দেখলাম আমার কপাল ভালো। বাগানের মাঠে কাদা টাইপের পায়ের ছাপ যার ওপর ফোটে ভালো। তোমার চোখে স্রেফ পাক মারিয়ে যাওয়া মনে হওয়াটা আশ্চর্য নয়, কিন্তু আমার ট্রেনিং পাওয়া চোখে প্রত্যেকটা ছাপের মানে আলাদা। গোয়েন্দাগিরি একটা বিজ্ঞান। এই বিজ্ঞানের অনেক বিভাগের মধ্যে একটা বিভাগ হলো পায়ের ছাপের মানে বার করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দরকারি এই বিভাগটা সবচেয়ে অবহেলিত হয়ে রয়েছে ডিটেকটিভ সায়েন্সে। আমি কিন্তু বরাবর বেশি জোর দিয়েছি বিশেষ এই আর্টের উপর, শিখেওছি অনেক। পায়ের ছাপের মানে বার করা আমার দ্বিতীয় প্রকৃতি বলতে পারো। কনস্টেবলদের গোদা পায়ের ভারী ছাপ দেখলাম ঠিকই, এও দেখলাম যে তার আগে আরও 2 জন লোক বাগানের কাদা মারিয়ে বাড়ির ভেতরে গেছে। আগে গেছে বুঝলাম খুব সহজে।
এদের পায়ের ছাপে অনেক জায়গায় চাপা পড়েছে পুলিশ কনস্টেবলের ভারী পায়ের ছাপে। তাই সঙ্গে সঙ্গে অনুমান করে সিদ্ধান্তে পৌঁছে বলেছিলাম, নৈশ আগন্তুক দুজনের একজন অদ্ভুত রঙের ঢ্যাঙা, দুটো পায়ের ছাপের মধ্যে অতখানি ফাঁক থাকাটাই তার প্রমাণ। আরেকজন শৌখিন পুরুষ বুটের ছাপ, ছোট হলেও বাহারি। এইভাবেই পেলাম আমার যুক্তি শৃঙ্খলা দ্বিতীয় গ্রন্থি। বাড়ির ভেতরে ঢোকার পর সে সিদ্ধান্ত যাচাই করা হয়ে গেল স্যুট পরা লোকটাকে মেঝের ওপর দেখে। ঢ্যাঙা লোকটাই তাহলে নাটের গুরু। খুন করে লম্বা দিয়েছে। অবশ্য শৌখিন ব্যক্তিটি খুন হয়েছে বলেই সাব্যস্ত হয়। মৃত ব্যক্তির গায়ে ক্ষত নেই, কিন্তু মুখে বিভীষিকা আছে। আসন্ন মৃত্যুর খবর সে পেয়েছিল। হার্ট ফেল অথবা স্বাভাবিক কারণে হঠাৎ যারা মারা যায় তাদের মুখে কখনো বিভীষিকা বা উত্তেজনা ফুটে থাকে না। ঠোঁট শুকলাম, একটা তেতো গন্ধ পেলাম। এই থেকে গেলাম বিষ প্রয়োগের সিদ্ধান্তে। বিষটা দেওয়া হয়েছে গায়ের জোরে, তাই অমন বিভৎস, ঘৃণা আর আতঙ্ক অমন প্রকট। এই হলো গিয়ে আমার তৃতীয় সিদ্ধান্ত। অন্যান্য পরিণতির সম্ভাবনা বাদ দিতে দিতে পৌঁছেছিলাম এই সিদ্ধান্তে। এটাও একটা পদ্ধতি, কেননা আর কোনো অনুমান দিয়েই এই পরিণতি সম্ভব হচ্ছে না। এই জিনিস এর আগে কখনো শুনিনি, ভেবো না জানো। অপরাধ ইতিহাসে গায়ের জোরে বিষ খাওয়ানোর ঘটনা নতুন কিছু না। যে কোনো বিষ বিজ্ঞানীকে জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে দুটো উদাহরণ শুনিয়ে দেবে। একটা ওড়িশার ডোলাঙ্কি মামলা, আরেকটা পেলিয়ারের লেটুরিয়ার। এরপর এলো সবচেয়ে বড় চিন্তা, কেন এই খুন? লুটপাটের নিশ্চয় উদ্দেশ্য ছিল না, কিছু খোয়া যায়নি। তাহলে রাজনৈতিক হত্যা? স্ত্রী ঘটিত হত্যাও বিচিত্র নয়। প্রশ্নটা ভাবিয়ে তুলল আমাকে। গোড়া থেকে আমি অবশ্য সেই সম্ভাবনার দিকে বেশি ঝুঁকেছিলাম। রাজনৈতিক গুপ্ত ঘাতকরা যা হোক করেই গা ঢাকা দেয়, খুনটাই তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু এই খুনের কর্তাটাই খুন করেছে বেশ তাড়িয়ে তাড়িয়ে, এবং সারা ঘরে নিজের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, যাতে পরে বোঝা যায় আগাগোড়া ঘরের মধ্যেই ছিল। সেই উদ্দেশ্যটা তাহলে ব্যক্তিগত প্রতিহিংসার চরিতার্থ। গহিত অন্যায় শোধ তুলে গেছে কেউ, ধাপে ধাপে খুন করেছে। হট করে মেরে ঝট করে পলায়নি। দেওয়ালে লিখন দেখে অনুমানটা আরও গভীর হলো। ধোকা দেওয়ার স্পষ্ট চেষ্টা। আংটিটা আবিষ্কারের পর আর কোনো সন্দেহই রইল না। জবাব মিলল প্রহেলিকার। হত্যাকারী আংটি বার করেছিল কোনো একটি মেয়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। সেই মেয়ে অকুস্থলে তো নেই, ধরাধামেও হয়তো নেই। কথাটা মাথার মধ্যে আসার সঙ্গে সঙ্গে গ্রেগসনকে জিজ্ঞেস করেছিলাম, ক্লিভল্যান্ডে পাঠানো টেলিগ্রামে মিস্টার ড্রেবারের অতীত জীবন সম্পর্কে খবর জানতে চাওয়া হয়েছে কিনা। তোমার মনে আছে নিশ্চয়ই? গ্রেগসন বলেছিল, না। খটিয়ে ঘর পর্যবেক্ষণ করতে গিয়ে পেলাম আরও কয়েকটা খবর, আমার পূর্ব অনুমানের অকাট্য প্রমাণ। যেমন হত্যাকারী উচ্চতা কতখানি, সে ত্রিচূর্ণপল্লী চুরুট খায় এবং তার নখ বেজায় লম্বা। ধস্তাধস্তির লক্ষণ না পাওয়ায় রক্তপাতের কারণও ভেবে নিয়েছিলাম। উত্তেজনার সময়ে হত্যাকারীর নাক থেকে রক্ত ঝরেছে ঘরময়। ছিটানো রক্তের দাগের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল হত্যাকারীর পায়চারি করার ছাপ, একই লাইনে গিয়েছে। গায়ে অনেক রক্ত থাকলে উত্তেজনার মুহূর্তে কারণ নাক দিয়ে এভাবে রক্ত ছড়ে। এই থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম গুপ্তঘাতক সম্ভবত বিরাট দেহী লালমুখ পুরুষ। সিদ্ধান্ত যে নির্ভুল হয়েছে সে প্রমাণ পরে পেয়েছি। বাড়ি থেকে বেরিয়ে এসে গ্রেগসন যা উপেক্ষা করেছে মন দিলাম সেই কর্তব্যে। টেলিগ্রাম পাঠালাম ক্লিভল্যান্ডের পুলিশ প্রধানকে। বেশি কথা না জানতে চাইলাম, শুধু একটা খবর, এন ড্রেবারের বিয়ের সময় চাঞ্চল্যকর কিছু ঘটেছিল কিনা এক উত্তরে পৌঁছে গেলাম শেষ সিদ্ধান্তে। ড্রেবার নাকি পুলিশের শরণাপন্ন হয়েছিল প্রেমের ব্যাপারে এক পুরনো প্রতিদ্বন্দ্বীর কবল থেকে বাঁচবার জন্য। নাম তার জেফারসন হোপ। লোকটা নাকি এখন ইউরোপে। হত্যা রহস্যের চূড়ান্ত সূত্র হাতের মুঠোয় পেয়ে উঠে পড়ে লাগলাম হত্যাকারীকে জালে ফেলবার চেষ্টায়। মনে মনে আগেই ভেবে নিয়েছিলাম ড্রেবারের সঙ্গে বাড়ির মধ্যে যে ঢুকেছিল ঘোড়া গাড়িটাকেও চালিয়ে এনেছিল সে। রাস্তায় ঘোড়ার পায়ের ছাপ দেখে এসেছিলাম সেই সিদ্ধান্তে। ঘোড়াটা এলোমেলোভাবে হেঁটেছে, লাগাম ধরে কেউ বসে থাকলে ঘোড়া এরকম খেয়াল খুশি নিয়ে চলে না। গাড়োয়ান তাহলে ছিল কোথায়? নিশ্চয়ই বাড়ির মধ্যে। গাড়ি ছেড়ে বাড়ির ভেতর ছাড়া আর কোথাও যাওয়া তো সম্ভব নয়। তৃতীয় ব্যক্তিকে সাক্ষী রেখে পাগল ছাড়া কেউ খুন করে না, অর্থাৎ গাড়োয়ানই তাহলে খুনি। তাছাড়া লন্ডন শহরে অগোচরে কারো পেছন নেওয়ার মতলব থাকলে গাড়োয়ান হওয়াটাই কিন্তু সবচেয়ে সুবিধাজনক।
এইসব পয়েন্ট আর সিদ্ধান্ত বিবেচনা করে একটাই চরম সিদ্ধান্তে আসা যায়, এবং তা হলো বিরাট এই শহরে বিভিন্ন গাড়ির আচ্ছায় জেফারসন হোপ নামধারী এক গাড়োয়ানকে খোঁজ করা। এই নামের কোনো লোক যদি সত্যিই থাকে গাড়ির আচ্ছায়, রাতারাতি নাম পাল্টে উধাও হওয়া বোকামি হবে তার পক্ষে। কারো মনে যাতে সন্দেহের আঁচ না লাগে তাই দিন। কয়েক গাড়ি নিয়ে বেরোতে হবে যাত্রীর সন্ধানে। হঠাৎ ধরাচুরো পাল্টালেই তো লোকের চোখে পড়বে। ছদ্মনাম নিয়েছে এমন সন্দেহ করার কোনো কারণও নেই। যে দেশে কেউ তার আসল নামই জানে না, সে দেশে নকল নাম নেওয়ার কোনো যুক্তি আছে কি? রাস্তার বাউন্ডুলে ছোড়াগুলোকে লাগিয়ে দিলাম সেই কাজে। লন্ডনের সবকটা গাড়ির আড্ডায় মালিকদের কাছে গিয়ে খোঁজ দিতে লাগলো জেফারসন হোপের। পেয়েও গেল শেষ পর্যন্ত। কিভাবে কত তাড়াতাড়ি তারা নিয়ে এলো জেফারসনকে এবং কিরকম নাটকীয়ভাবে বাগিয়ে আনলাম তাকে, সে দৃশ্য এখনো টাটকা তোমার স্মৃতিতে। স্ট্যাঞ্জারসনে খুন হওয়াটা নেহাতি অপ্রত্যাশিত, কিন্তু তা আটকানোর পথও আর ছিল না। ছুরি খেয়ে মরেছিল বলেই না বিষ বড়িগুলো পেলাম। আমার পূর্ব অনুমানেরও অকাট্য প্রমাণ হাতে এলো। তাহলেই দেখো, গোড়া থেকে শেষ পর্যন্ত সবটাই একটা ধারাবাহিক ব্যাপার, যুক্তিসিদ্ধ অনুমানের শেকলও বলতে পারো। ফাঁক কোথাও নেই। অপূর্ব, সোল্লাসে বললাম, তোমার প্রতিভার জনস্বীকৃত দরকার। কেসটা ছেপে বার করা দরকার। তুমি যদি না লেখো আমি লিখব। তোমার যা মন চায় তাই করো। এই দেখো, আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল হোমস। দেখো, পড়ে দেখো। কাগজটা সেদিনের একটি পত্রিকার। আঙ্গুল দিয়ে যে খবরটা দেখালো হোমস, এই: মিস্টার এং ট্রেবার এবং মিস্টার জোসেফ স্ট্যাঞ্জারসনকে হত্যার অভিযোগে ধৃত হোপ নামক লোকটির অকস্মাৎ মৃত্যুতে চাঞ্চল্যকর একটি বিচার কাহিনী থেকে বঞ্চিত হলো দেশের মানুষ। মামলাটির বিশদ বিবরণ কোনোদিনই আর উদ্ঘাটিত হবে না। বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি এই জোড়া খুনের পেছনে নাকি বহু পুরনো ব্যর্থ প্রেমের জ্বালা আছে। সেই সঙ্গে আছে একটা রোমান্টিক কাহিনী এবং করুণ উপাখ্যান। নিহত দুই ব্যক্তি নাকি যৌবনকালে সন্তদের দেশবাসী ছিলেন। হোপ নামক মৃত্যুর আসামি নাকি সল্টলেক সিটি থেকে এসেছে। মামলাটায় আর কিছু লাভ না হোক, একটা লাভ হয়েছে। ব্রিটিশ পুলিশের চক্ষুধা চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে এবং বিদেশিদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পুরনো ঝগড়ার মীমাংসা যেন দেশের মাটিতেই করে আসা হয়। ব্রিটিশ মাটিতে করতে গেলে ঝকমারি অনেক। ব্রিটিশ পুলিশের আশ্চর্য এই দক্ষতার পূর্ণ কৃতিত্ব যে স্কটল্যান্ড ইয়ার্ডের দুই স্বনামধন্য তরুণ গোয়েন্দা সবশ্রী লেস্ট্রেড এবং গ্রেগসনের প্রাপ্য, এ খবর আর গোপন নেই। আসামিকে ধরা হয়েছে শার্লক হোমস নামক শখের গোয়েন্দার ঘরে। গোয়েন্দাগিরিতে ভদ্রলোক যৎকিঞ্চিৎ প্রতিভার চিহ্ন দেখিয়েছেন এবং উপযুক্ত উপদেষ্টা পেলে ভবিষ্যতে আরও দক্ষতা দেখাবেন আশা করা যায়। কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তরুণ পুলিশ গোয়েন্দা দুজনকে একটা প্রশংসিকা দেওয়া হবে। এই আশা করা নিশ্চয়ই অন্যায় হবে না। হাসতে হাসতে শার্লক হোমস বলল, কি, শুরুতেই বলিনি তোমাকে? এ স্টার ইন স্কারলেট তদন্তের ফল এটাই, ওদের দুজনকে প্রশংসিকা পাইয়ে দেওয়া। আমি বললাম, মন খারাপ করো না, সব ঘটনা লিখে রেখেছি আমার খাতায়। দেশের মানুষ শিগগিরই তা জানবে। যতদিন তা না হচ্ছে মনকে ঠান্ডা রেখো, শুধু একটা কথা ভেবে, এই জয় শুধু তোমারই। সুপ্রিয় শ্রোতারা, গল্পের আশীর্বাদ উগলা চ্যানেলে আপনারা শুনছিলেন এ স্টার ইন স্কারলেট, শার্লক হোমসের, আর্থার কোনান ডয়েলের লেখা। আজ ছিল এই শেষ পর্ব। আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে যারা আছে বন্ধু, তাদের সবাইকে আমার এই চ্যানেলটি সম্পর্কে জানিয়ে দিবেন। আমার চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে সেগুলো ভালো লাগবে। নতুন আরও কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।